তীব্র দাবদাহে জ্বলছিল চারিদিক। পুকুর নালায় জল প্রায় শেষের দিকে। মাছগুলো মরতে বসেছে। দিনের বেলায় পথে বেরোতেই ভয় হয়। গরম হাওয়া স্রোতের মতো খালি মাঠ দিয়ে বয়ে যায়। সন্ধে নামতে তবে লোকেরা পথে বেরোয়। কলকাতায় গরম হলেও এখানকার মতো ভয়াবহ অবস্থা হয় না। তবু এই গরমে ফিরতেই হলো, কারণ পরে বলবো। তবু ভিটের টান বড় টান। তবে যা ভয় পাচ্ছিলাম সেরকম কিছুই না, প্রকৃতি সহায় হয়েছে। ভয়াবহ গরমের পর আজ ফুলডাঙ্গাতে টানা 4 ঘন্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রথম ফোঁটাগুলো যেন তপ্ত চাটুতে জল পড়ার মতো উবে যাচ্ছিল। ধীরে ধীরে সব শান্ত হলো। পুকুর, মাঠ, খাল, বিল জল ভরা গাগরির মতো উপচে পড়ছে। ধুলো ঝেড়ে গাছের পাতা থেকে জল টুপটাপ ঝরে পড়ছে। পাখপাখালিরা বেরিয়ে এসেছে প্রকৃতির শোভা দেখতে। বিকেলের পড়ন্ত আলোয় চারিদিক বড় মায়াময়। আমি এসেছি অনেকক্ষণ। ক্লাব ঘরের জানালা দিয়ে প্রকৃতির সিক্ত রূপ এক মনে দেখছিলাম। এই ফাঁকা ক্লাব ঘরে বসে বসে আগের কথা ভাবছিলাম। বিক্রমের কথা মনে পড়তেই মনটা তিতো হয়ে গেল। যাওয়ার আগে পাড়ার এক অনুষ্ঠানের ঘটনা। বরাবরই গল্প বলিয়ে হিসেবে আমার নাম ডাক আছে এই অঞ্চলে। কিছু মানুষ পছন্দ করে, আবার কারোর তীব্র অপছন্দ। সেরকমই একজন বিক্রম। রবীন্দ্রসঙ্গীত গাইবার জন্য সেবার অনুষ্ঠানে নাম ঘোষণা করার সময় আমার নামের আগে বলে গাল গল্পবাজ বিভূতিদা। আমার কানে কানে বলেছিল, নামখানা পছন্দ হয়েছে তো। সেদিন আর গান গাইতে পারিনি। যারা এতদিন আনন্দের সঙ্গে আমার কাছে গল্প শুনতে আসতো তারাও হাসতে হাসতে গড়িয়ে পড়েছে দেখে খুব কষ্ট হয়েছিল। তারপর ভাবনায় ছেদ পড়ল ক্যাঁচ শব্দে। দরজা খুলে জ্যোতির্ময় আমায় দেখে বোধ দেখার মতো চমকে উঠল। আরে বিভূতিদা, তুমি কখন? ওর কথার জবাব দিতে ইচ্ছে হলো না। ক্লাব ঘরের বাইরের দিকে মাঠে জমা জলে কাক শালিকের স্নান দেখছিলাম। জ্যোতি আবার জিজ্ঞাসা করল, কি গো, কবে ফিরলে? আর এই গরমে কানে মাফলার জড়িয়ে রেখেছো কেন? অগত্যা মুখ ফিরিয়ে ওর দিকে তাকিয়ে একটু হাসলাম। হাত ঘড়িতে 6:30 বাজে। একে একে সবাই আসবে। ঠিক তাই হলো। প্রসেন, বিক্রম, তারক, সৌমেন সব এসে হাজির। আমাকে দেখে সবাই হই হই করে উঠল। অনেকদিন বাদে ওদের দেখে বেশ ভালোই লাগছে। সৌমেন স্টিলের গামলাটায় অনেকটা মুড়ি ঢেলে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে মাঝখানে রাখল। সবাই এক এক মুঠো তুলে নিয়ে খেতে শুরু করে আমার দিকে তাকিয়ে রয়েছে। ওদের অনেকগুলো প্রশ্নবাণ আসবে তারই অপেক্ষা করছি। সৌমেন কাঁচা লঙ্কা দাঁত দিয়ে কামড়ে বলল, বিভূতিদা, কখন এলে? তুমি আসবে জানলে একটু সিঙ্গাড়া নিয়ে আসতাম। কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই। অগত্যা বলতেই হলো। এই তো বৃষ্টি হচ্ছিল তখনই আসলাম। ক্লাব ঘরে অনেকদিন আসা হয়নি, তাই। তা ওদিকের খবর সব ভালো? সব ভালো, তাই তো চলে এলাম। তোরা বল, কি খবর তোদের? তোমার ভাটের ভূতের গল্প না শুনে শুনে ওদের শরীরটা একদম ভালো নেই। সবাই নড়ে চড়ে বসল। হ্যাঁ, বিভূতিদা এতদিন পর এলেন, আবার ওসব শুরু করেছিস? বিক্রমের দীর্ঘদিনের এই অপমানগুলো আজও চুপচাপ দাঁতে দাঁত চেপে হজম করলাম। আমায় এতদিন পর দেখি ওরা ক্রমাগত বকর বকর করতেই লাগলো। আমি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছি। মিহি তন্তুর মতো পাতলা ধোঁয়ায় চারিদিক ভরে আছে। আশেপাশের বাড়ির উনুন জ্বলে উঠেছে। রাতের রান্নার আয়োজন শুরু। সৌমেন আমার দিকে এগিয়ে এসে বলল, দাদা, সেই আগেরবার কলকাতা যাওয়ার আগে বলেছিলে একটা ঘটনা বলবে, সেটা বলো না আজকে। আরে না রে সমু, সন্ধে হয়ে গেছে, পরে কোনো একদিন। আরে দাদা, সবে 7:30,
আর আজ মল্লিকদের বাড়ি পুজো আছে, ক্লাবে এসে বীরের নেমন্তন্ন করে গেছে। একবারে রাতে সবাই মিলে যাব, ঘন্টা দুয়েক সময় আছে, তুমি বলো। বিক্রম ছাড়া সবাই এগিয়ে এলো গল্প শুনতে। আমি আর চোখে ওর দিকে একবার দেখলাম। আজ ওর মুখে একটা তার ছেলের হাসি। বাদ দাও তো ওর কথা। পাশ থেকে সমু বলে উঠল। তারিণী খুঁড়োর মতো নিজেকে গুছিয়ে নিলাম খানিকক্ষণ। মনে মনে ভাবলাম, আজকের পর থেকে কি বিক্রম এসব অবিশ্বাস করার সাহস পাবে? মিয়ানো কয়েকটা মুড়ি মুখে পুড়ে দিয়েই বলতে শুরু করলাম। ঘটনাটা যখন ঘটে তখন আমার বয়স 23 কি 24। মায়ের অসুস্থতার জন্য ছোট থেকে বেশ কয়েক বছর বিহারের মুঙ্গেরে পিসির বাড়িতে থাকতাম। পিসি নিঃসন্তান ছিলেন, ফলত আমায় সন্তান স্নেহে কাছে টেনে নেন। মা মারা যাবার পর বাবা গ্রামে ফিরে আসলে আর পিসির কাছে যাওয়া হয়নি। মাঝে মধ্যে চিঠিপত্রে যোগাযোগ হতো। কলেজ পাশ করে চাকরির চেষ্টায় হন্যে হয়ে ঘুরছি। এমন সময় পিসির চিঠি পেলাম। উনি আমায় ওর ওখান থেকে ঘুরে আসার জন্য নেমন্ত্রণ করেছেন। ছোটবেলার স্মৃতি উস্কে গেল। চললাম পিসির বাড়ি। বাবা বারবার করে বলে দিলেন যেন পিসোর সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলি। পিসো ওই অঞ্চলের নামই মানুষ। পিসির বাড়িতে থাকতে থাকতে এই মুঙ্গেরই বিহারা গ্রামে একটা প্রাইমারি স্কুলে চাকরির ব্যবস্থা হয়ে গেল। পিসির বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমার স্কুল। বিদায় জানিয়ে চলে এলাম বেহেরা গ্রামে। গ্রাম বলতে সেরকম বর্ধিষ্ণু গ্রাম নয়, ছোট গ্রাম। সেই গ্রামে একমাত্র পাকা বাড়ি চৌধুরীদের, আর বাকি সব বাড়ি কাঁচা মাটির। স্কুলের কাছেই একটা কালী মন্দির লাগোয়া পুরোহিতদের থাকার ব্যবস্থা ছিল, ওখানেই থাকবার ব্যবস্থা হলো। রোজ সকালে উঠে স্কুল আর বিকেলে মন্দিরে বসে ভজন কীর্তন শুনে দিব্যি দিন কেটে যাচ্ছিল। হঠাৎ মন্দিরের পুরোহিত হরেন চক্রবর্তী দেহ রাখলেন। গায়ে আর পুরুত নেই দেখে সবাই মিলে আমায় চেপে ধরল। পিসি মশাইকে ছোট থেকে পুজো করতে দেখে ওই বিদ্যাও খানিকটা রপ্ত করেছিলাম। অগত্যা ছাই ফেলতে ভাঙা কুলো মন্দিরের কাজে লেগে গেলাম। সব ভালোই ভালোই কেটে যাচ্ছিল। হঠাৎ গ্রামে এক নতুন সংকট উপস্থিত হলো। দুটো বাচ্চা রাতারাতি উধাও হয়ে গেল। আশপাশ খুঁজেও কাউকে পাওয়া গেল না। কান্নাকাটি, থানা, পুলিশ করেও কিছুই উপায় হলো না। আমরা সবাই ধীরে ধীরে ভুলে যাব এমন সময় আবার দুটো বাচ্চা উধাও। গ্রামের মধ্যে উত্তেজনা বাড়ছিল। সবাই কানাঘুষো করছে। যারা উধাও হয়েছিল তাদের শেষ চৌধুরীদের পোড়ো বাড়িতেই দেখা গিয়েছিল। এই প্রসঙ্গে বলে রাখি, চৌধুরীরা এই গ্রামের বাড়ি করেছিলেন, কিন্তু ওরা থাকতেন শহরে। লোকের মুখে যা শুনেছিলাম, অরূপরতন চৌধুরী কয়েক বছর আগে তার একমাত্র চাকর বৃন্দাবনকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন। এক দুর্ঘটনায় তার একটা পা গুরুতর জখম হয়ে যায়। তারপর থেকে বৃন্দাবনের উপর তিনি পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন। হঠাৎ একদিন বাড়ির পুকুরের ধারে বৃন্দাবনের মৃতদেহ পাওয়া যায়। কেউ যেন প্রচণ্ড রাগে তার কান দুটো উপড়ে নিয়েছে। সারা শরীরে অজস্র ক্ষতে ভরা। সেদিন থেকে অরূপরতন বাবুকেও আর খুঁজে পাওয়া যায়নি। বাড়ির লোকজন চেষ্টা করেছিলেন, কিন্তু তার কোনো খবর পাওয়া যায়নি। সময়ের স্রোত সব অস্বাভাবিকতাকে আবার স্বাভাবিকতার প্রলাপে মুড়ে দেয়। গ্রামবাসীদের মন থেকে অরূপরতন এবং বৃন্দাবনের স্মৃতি ধীরে ধীরে প্রশমিত হতে থাকে। অরূপরতন বাবু উধাও হয়ে যাওয়ার পর সেই বাড়ির আর সংস্কার হয়নি। বর্তমানে বাড়িটা আগাছায় জঙ্গলে ভরে গেছে। বাড়ির পশ্চিম দিকে একটা বড় পুকুর, তার চারপাশে কয়েকটা বড় বড় তাল গাছ। ভাদ্র মাসে কালো কালো তাল নিচে পড়ে থাকে, আর তার লোভে পড়ে ছেলেপুলের দল দুপুরে বা সন্ধ্যাবেলায় যায় তাল কুড়োতে। সেইখান থেকেই উধাও হয়ে যায় চারটি ছেলে। মা বাবার বুক ফাটানো কান্না ধীরে ধীরে সময়ের প্রলেপে থামতে যাবে, এমন সময় নিভে যাওয়া আগুনে ঘি সংযোগ হলো যেদিন দিনু সামন্তর নাতি বিলে উধাও হয়ে যায়। দিনু ছিল সে গ্রামের মোড়ল। সারা গাঁ রাগে জ্বলে উঠল।
বিলেও চৌধুরীদের বাড়ি থেকে উধাও হয়েছে। সারা গাঁ ঘিরে ফেলল সে বাড়ি। আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে লেলিহান শিখা গ্রাস করে অরূপ রতনের বাড়ি। পুরো বাড়ি পুড়ে আরো বিবশ চেহারা নিল। গ্রামের লোকেরা নিজেদের ছেলেপুলেদের বারবার বারণ করে দিল ওদিকে যেন কেউ না যায়। কিছুদিন সব শান্ত। সেই ঘটনার কয়েক মাস বাদে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল। সাইকেলটা নিয়ে ফিরছি এমন সময় চৌধুরীদের পোড়ো বাড়িটার সামনে এসে পা আটকে গেল। অন্ধকারে বাড়িটার চেহারা বড় বিভৎস দেখাচ্ছে। তাড়াতাড়ি এগোতে যাব এমন সময় পুকুরের ওদিকে ফুটোপুটির শব্দ ভেসে আসছে। কেউ নেই চারিদিকে। সাইকেলটা দাঁড় করিয়ে ভেতরে ঢুকলাম। সেদিন ছিল অমাবস্যা। মেঘহীন আকাশ, তবুও চারিদিক ধোঁয়াশা। একটা থমথমে অবস্থা। মাঝে মধ্যে সুপারি পাতার উপর দিয়ে কারোর সরসর করে চলে যাওয়ার শব্দ শুনতে পাচ্ছি। জলের হুটোপুটিটা বন্ধ হয়েছে, যেন লুকিয়ে গুম মেরে বসে আছে। পিছনে পোড়ো বাড়িটা প্রেত প্রহরীর মতো দাঁড়িয়ে যেন কড়া চোখে আমায় দেখছে। কয়েকটা ছায়া বাড়িটার জানলায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি টর্চটা জ্বালাতেই তারা শুরুত করে অন্ধকারে মিশে গেল। ওরা আছে আমি জানি। টর্চের আলোর বৃত্তের বাইরে ওরা অপেক্ষা করছে। আমি জীবন মৃতের মতো দাঁড়িয়ে যেন কোনো কিছুর ঘটার অপেক্ষায় আছি। ছায়ামূর্তিগুলো আমার দিকে এগিয়ে আসছে। তাদের উচ্চতা 7-8 বছরের বাচ্চাদের মতো। অনেকগুলো তক্ষক একসাথে ডেকে ওঠে। কেঁপে উঠলাম আমি। সেই ভ্যাবসা গরমেও ঠান্ডা লাগছিল। একটা মৃদু কান্নার মতো সুর ভেসে আসছে দূর থেকে। যেন অনেকে মিলে ছড়া কাটছে। ছিনা শব্দ, কিন্তু ভয়ের জন্য মাথা কাজ করছে না। তাল গাছের ওদিকের ঝোপটা একবার জোরে কেঁপে উঠলো, সাথে একটা বিকট হাসি। টর্চটা 2-3 বার দপদপ করে নিভে গেল। একটা শীতল কুয়াশার আস্তরণ আমাকে ঘিরে রেখেছে। অন্ধকার হতেই ছায়াগুলো আমার আরো কাছে চলে এসেছে। একটা সরু ধোঁয়া তাল গাছের দিক থেকে এগিয়ে আসছে। একটা পোড়া গন্ধ নাকে আসছে। তাল গাছগুলো প্রবল আপত্তিতে মাথা নাড়াচ্ছে। চলে যা, এক্ষুনি চলে যা, চলে যা, এক্ষুনি চলে যা। অবিরাম সাবধান বাণীর মতো একটা স্তোত্র আমাকে কেউ যেন বলে চলেছে। আর জানতেই হবে আমায়। জেদ চেপে গেল। এগিয়ে গেলাম পুকুরের দিকে। পোড়া গন্ধটা এদিকে আরো তীব্র। একটা কালো জব্বা পরে কেউ যেন তাল গাছের নিচে বসে আছে। চারপে প্রাণীর মতো বসে থাকা ওটা কি? শরীর আর এগোতে দিচ্ছে না। সুর করা ছড়াটা এবার স্পষ্ট শুনতে পেলাম। ছেলেবেলায় শোনা ছড়ার মধ্যে যে এতটা ভয় থাকতে পারে তা আগে বুঝিনি। তাল গাছের একদম কাছে আসতেই যা দেখলাম তাকে এ জীবনে ভোলার না। টসটা হঠাৎ জ্বলে উঠল, যেন সেও আমাকে ভয়ের চেহারাটা একবার দেখাতে চায়। গোল মাথার একটা প্রাণী, মানুষ নয়। চোখ আর নাকের জায়গায় দুটো কালো ছিদ্র, ঠোঁট দুটো কান অবধি চেরা। সে ঠোঁটের ভিতর থেকে দুপাটি ধারালো দাঁত বেরিয়ে রয়েছে। সে দাঁতের মাঝে ঝুলছে একটা কাটা কান। আবার সেই বিনবিনে কান্নার মতো সুর করা ছড়া শুনতে পেলাম।
সম্মুখে কালো তরলের মতো মূর্তিটা বুকে হেঁটে বিদ্যুৎ গতিতে আমার দিকে এগিয়ে আসছে দেখে পরিমরি করে ছুটতে লাগলাম। কতগুলো ঠান্ডা জমাট বাঁধা কুয়াশার স্তূপ আমাকে জড়িয়ে ধরেছে, তারা আমাকে যেতে দিতে চায় না। বিনা বাতাসেও তাল গাছগুলোর মাথা নাড়াচ্ছে। চৌধুরী বাড়িটা থরথর করে কাঁপছে আর আমার পিছনে ছুটে আসছে একটা পা খোড়া বৃদ্ধের কালো শরীর। বরফের সুর যেন আমার সর্বাঙ্গে কেউ ফুটিয়ে চলেছে। একা নড়ে কানা করে ছড়ার সুর এখন আর কান্নার মতো নেই। প্রচন্ড রাগে যেন ওরা আউড়ে চলেছে। কে সেদিন আমায় উদ্ধার করেছিল জানি না, তবে সেই কালো ভয়ের ছোঁয়া আমার শরীর স্পর্শ করেছিল। পরদিন সকালে চৌধুরীদের বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় গ্রামের লোকজন আমায় উদ্ধার করে। কিছুদিন সব ছেড়ে ফিরে আসি পিসির বাড়িতে, তারপর পাকাপাকিভাবে চলে আসি ফুলডাঙ্গায়। তবুও বহুবার রাতে স্বপ্নে সেই টাক মাথা চোখ নাকবিহীন মুখ আমায় তাড়া করে বেড়াতো। গল্প শেষ করে থামতেই বিক্রম মুখ বেজার করে আমার দিকে তাকিয়ে বলল, এতদিন পরে এলেন, তবুও গাঁজাখুরি গল্প বলা বন্ধ হলো না। একা নড়ে, ওসব ঠাকুমার ঝুলিতে শোনা যায় বিভূতিদা, বাস্তবে ওদের কোনো অস্তিত্ব নেই। কিছু একটা বলতে যাচ্ছিলাম। একানরে আসলে কে ছিল? এই প্রশ্নও আমাকে তাড়া করে বেরিয়েছিল। কিছুদিন আগে কলকাতা থেকে গিয়েছিলাম বিহারা গ্রামে। সেই গ্রামের চেহারা আগের মতো নেই। পুরনো লোক সেরকম কেউ আজ বেঁচে নেই। একমাত্র মন্দিরের এক পরিচিত ভদ্রলোককে পেলাম। সেই লোকের বয়স 90-এর ঘরে। বিছানা ছেড়ে উঠতে পারেন না। উনি আমায় চিনতেও পারেননি, সেটাই স্বাভাবিক ছিল। পুরনো কথা বলতে ওর ধূসর স্মৃতির পাতায় সামান্য যেন আঁচড় কাটল। বৃদ্ধ অশক্ত শরীরে কোনো মতে উঠে বসলেন, তারপর জড়িয়ে জড়িয়ে যা বললেন তা খানিক এইরূপ। অরুব্রতন কোনো কালেই খুব সুবিধার লোক ছিল না। লোকচক্ষুর আড়ালে অনেক খারাপ কাজ করত। গ্রামের এক অনাথ ছেলেকে ওর বাড়িতে নিয়ে রেখেছিল। ছেলেটা কয়েকদিন পর পাগল হয়ে যায়। সে পথে ঘাটে ঘুরত আর একা নড়ে কানে করে ছড়া কাটত আর বলতো ওই বাড়িতে খারাপ লোক আছে। গ্রামের লোক পাগল ভেবে সন্দেহ করেনি, কিন্তু মাঝরাত্রে ওই বাড়ি থেকে নানা রকম শব্দ ভেসে আসত। বড় বাড়ি, তাই লোকে সাহস পেত না। বৃন্দাবন মারা যাওয়ার দিন গ্রামের লোক ও বাড়িতে ঢুকে কাউকে খুঁজে পায় না। তার পরের ঘটনা আগেই জানতাম। ওর কথায় মনে হলো অরুব্রতন চৌধুরীর ওপর সন্দেহ, কিন্তু আমার মনের কৌতূহল নিরসন হলো না না দেখে। গতকাল সন্ধ্যেতে ওই বাড়িতে আবার গিয়েছিলাম। কথা শেষ হওয়ার আগে সবাই আঁতকে উঠে বলে, একা গিয়েছিলে বিভূতিদা? কিছু দেখলে? কিছু দেখলে? একটা ম্লান হাসি দিলাম। যা দেখলাম তার ওদের বলে লাভ নেই, খামোখা চুপ করে আছি দেখে। আরে ওই তো ভূতকে তো বিভূতিদা পকেটে করে ক্লাবে নিয়ে চলে এসেছে। ওই দেখ পকেট থেকে কেমন উকি দিচ্ছে। বলেই খ্যাক খ্যাক করে খানিক হাসল। বাকিদের মুখ গম্ভীর। আমি চুপ করে বসে আছি। মনে মনে ঠিক করলাম আজ বিক্রমকে উত্তর দেবই। এমন সময় ক্লাব ঘরের বাইরে বীরেন মল্লিকের চিৎকার ভেসে আসে, এই কে কোথায় আছিস? সবাই জলদি এদিকে আয়। বিক্রম বাদে সবাই ছুটে যায় সেদিকে। ঠিক এমন সময় কারেন্ট চলে গিয়ে অন্ধকারে ডুবে গেল ফুলডাঙ্গা। বীরেন খুব হাঁপাচ্ছে। ওর শ্বাসের শব্দ নিস্তব্ধ ক্লাব ঘরের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হলো। কি হয়েছে? এত হাঁপাচ্ছিস কেন? আরে আজ বিকেলে দেখলাম ক্লাবের দিকে আসতে, আর এখন ওর ভাইপো খবর দিল গতকাল নাকি সে মারা গেছে। কি হয়েছে? কার কথা বলছিস? কে মা? প্রশ্নটা অসম্পূর্ণ থাকতেই বীরেন শুধু একটা
শব্দ উচ্চারণ করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। বিভূতিদা! পুরো কথা শুনতে পারেনি তারক, শ্রমিক, প্রসেন, জ্যোতির্ময়রা। ওরা থ হয়ে দাঁড়িয়ে। বীরেন এখনো পড়ে আছে ক্লাব ঘরের বাইরে। আমি বিক্রমের দিকে এগিয়ে আসলাম। ওর কানে কানে কয়েকটা কথা বলার আছে। ও বাইরের কথা শুনে পাথরের মতো বসে আছে। এক অপার্থিব ভয় সেই জায়গা নিয়েছে। বাকিরা একে একে ঘরে ঢুকে আসে। চাঁদের আলোয় উদ্ভাসিত এই ক্লাব ঘরে ওরা দেখে আমি যেই চেয়ারে বসেছিলাম সেটার উপর উবু হয়ে বসে গোল মাথার একটা প্রাণী। মানুষ নয়, তার চোখ আর নাকের জায়গায় দুটো কালো ছিদ্র, ঠোঁট দুটো কান অব্দি ছেঁড়া, মুখের ভেতর থেকে শানিত ফলার মতো দুপাটি দাঁত বেরিয়ে রয়েছে। সেখান থেকে ঝুলছে একটা কাটা কান, আর পাশে মৃত অবস্থায় পড়ে আছে ক্ষত বিক্ষত বিক্রমের দেহ। ধূপধাপ শব্দ করে জ্ঞান হারায় তারক, শ্রমিক, প্রসেন, জ্যোতির্ময়রা। একটা কান্নার মতো সুর করে তখন ফুলডাঙ্গার বাতাসে গাইছে একটা গান। একা নড়ে কানে করে তাল পাড়ে ছড়ে ছড়ে, এক হাতে তার নুনের ভার আর এক হাতে ছুরি, কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি।